আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা প্রবলেম সলভ, একটা প্রেপোজিশন, একটা কমপ্লিট একটা প্রবলেম সলভ করব। তো আজকে এই ক্লাসটা হবে কমপ্লিটলি কোনো নতুন কোনো রুল নিয়ে আলোচনা হবে, জাস্ট একটা কোয়েশ্চন আমরা সলভ করে দেখবো আর কি। এবং একটা কোয়েশ্চন সলভ করতে হলে কত ধরনের প্রেপোজিশন ব্যবহার হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। ওকে, সো শুরু করে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো প্রবলেম কোয়েশ্চন সলভ করবো, বিশেষ করে যে প্রেপোজিশন সলভ করব, তখন আমাদেরকে কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে রিড দ্য হোল সেন্টেন্স ফার্স্ট। আমরা প্রথমে কি করব, মানে আমাদের তো প্যাসেজ আকারে আসবে, সো যেহেতু প্যাসেজ আকারে আসবে, প্রতিটা প্যাসেজ থেকে প্যাসেজে যে সেন্টেন্স গুলো আছে, কমপ্লিট প্যাসেজ পড়া পসিবল না, কারণ যেহেতু ব্লাঙ্ক দেওয়া থাকে সেহেতু কমপ্লিট প্যাসেজের মিনিং বোঝা যাবে না। সো আমরা সেন্টেন্স গুলো পড়বো প্রথমে, এক একটা একটা করে সেন্টেন্স পড়বো এবং সেন্টেন্সের মিনিংটা বোঝার চেষ্টা করব। তারপর 2 নম্বর কাজ হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য ওয়ার্ড বিফোর দ্য ব্লাঙ্ক। অর্থাৎ শূন্যস্থানের আগে যে ওয়ার্ডটা থাকবে, ব্লাঙ্কের আগে যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা ভার্ব হতে পারে, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা নাউন হতে পারে, অথবা অন্য একটা প্রেপোজিশন হতে পারে, কিংবা কোনো কোনো সময় ফিক্সড প্রেপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হতে পারে। সো আমরা খেয়াল করব যে মানে ব্লাঙ্ক শূন্যস্থানের আগে যে ওয়ার্ড, এই ওয়ার্ড অর্থ কি, সেই ওয়ার্ডটা কি নাউন, এটা কি ভার্ব, নাকি এটা প্রেপোজিশন, নাকি এটা অ্যাডজেক্টিভ। সো সো এইটা আমরা খেয়াল করব, এবং খেয়াল করার পরে তারপরে কি আসতে পারে সেটা আমাদের গেস করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিভাবে প্র্যাকটিক্যাল আজকে দেখাই দিব আমি। ওকে, তারপর 3 নম্বর স্টেপটা হবে, আমরা সাধারণত মনে করি সবসময় যে আহ, যে আমরা যে রুলগুলো পড়ি সেই রুলের মধ্যে থেকে এই প্রশ্ন আসে, কিন্তু সাধারণত দেখা যায় কি এইচএসসি স্টুডেন্টের জন্য এটা খুব কমন ব্যাপার। এখানে ফিক্সড প্রেপোজিশন, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট কলোকেশন অথবা ফিক্সড ফ্রেজ কিংবা ফিক্সড কলোকেশন বলে, কোথাও কোথাও এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। সো এইগুলো কমন ব্যাপার এইচএসসি স্টুডেন্টের জন্য, কিংবা এইচএসসি না, শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি উভয় স্টুডেন্টের জন্য, উভয় ক্লাসের জন্য এটা খুব কমন ব্যাপার। সো সবসময় যে শুধুমাত্র রুল বেসড প্রেপোজিশন আসে তা না, অনেক সময় ফিক্সড প্রেপোজিশন আসে। সো সেহেতু আমাদের এইটা খোঁজ করতে হবে যে এইখানে কি কোনো রুল বেসড প্রেপোজিশন আসবে, নাকি এখানে আমাদের এটা ফ্রেজাল প্রেপোজিশন অথবা এটা ফিক্সড কলোকেশন ইউজ করা লাগবে, এটা খোঁজ করতে হবে। 4 নম্বর হচ্ছে, আমরা যখন এটা মানে প্রেপোজিশন বসাই দিব, বসানোর পরে আমরা দেখবো যে আসলে এখন মিনিংটা কেমন দাঁড়াচ্ছে। হুম, অথবা এটা আসলে আদৌ কি এটা ফিক্সড প্রেপোজিশন, এটা কি ফ্রেজাল ভার্ব, নাকি এটা একটা রুল বেসড প্রেপোজিশন, এই সবগুলো আমরা কি করতে হবে, একটু দেখতে হবে। সো এইটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস, কিভাবে আমাদের কি করা লাগবে আর কি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রেপোজিশনগুলো সলভ করা লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আমাদের আজকে আজকে ক্লাসে আমরা এটা সলভ করে দেখবো আর কি। সো বিফোর আমরা ক্লাসে যাওয়ার আগে, মূল ক্লাসে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রেপোজিশন পড়তে হবে 3টা ধাপে। প্রেপোজিশনে আসলে আমাদের প্রেপোজিশনে যে কনফিউশন বা ডাউট সেটা শেষ হয় না। এই যে আমাদের 6 7 কিংবা আরো আগে থেকে আমরা প্রেপোজিশন পড়া শুরু করি, কিন্তু আমাদের প্রেপোজিশন কনফিউশন দূর হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আসলে প্রেপোজিশন এসএসসি কিংবা এইচএসসি প্রেপোজিশন তো ডেফিনেটলি একটু কঠিন হবে, মানে টাফার দ্যান প্রিভিয়াস এক্সাম, রাইট? তো এইখানে আমাদের যদি ভালো করতে হয় তাহলে আমাদের 3টা ধাপ ফলো করা লাগবে। প্রথমে আমাদের পড়তে হবে রুল বেসড প্রেপোজিশন, অর্থাৎ সিম্পল যে রুলগুলো আছে, খুবই সিম্পল। হ্যাঁ, যেমন আমরা কি করব, নির্দিষ্ট ছোট জায়গার আগে অ্যাড বসাবো, বড় জায়গার আগে ইন বসাবো, তারপর হচ্ছে এই যে সালের আগে ইন বসাবো, হ্যাঁ, তারপরে বারের নাম ডেজ অফ দ্য উইকের আগে আমরা অন বসাবো, হ্যাঁ, তারপর নির্দিষ্ট সময়ের আগে অ্যাড বসাবো। এই যে এগুলো হচ্ছে রুল বেসড প্রেপোজিশন। কিন্তু সবসময় কিন্তু রুল বেসড প্রিপোজিশন আসে না, মাঝে মধ্যে কি আসে, মাঝে মধ্যে চলে আসে মিনিং বেসড প্রিপোজিশন। এই মিনিং বেসড প্রিপোজিশন মানে কি? মিনিং বেসড প্রিপোজিশন মানে হচ্ছে আমরা নর্মালি জানি, পার্থক্যটা এইভাবে পড়ে নিতে হবে। এই যে বাই ফ্রাইডে কখন হবে, আনটিল ফ্রাইডে কখন হবে, আমাদের কিন্তু মানে মানে আনটিলের ব্যবহার শেখার পাশাপাশি আমাদেরকে শিখে নিতে হবে আনটিল এবং বাই এর মধ্যে পার্থক্য কি, কখন আনটিল হবে, কখন বাই হবে, এই পার্থক্যটুকু শিখে নিতে হবে রুল বেসড প্রিপোজিশন পড়ার পাশাপাশি। হ্যাঁ, তারপরে ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিক্সড কোলোকেশন, অথবা কোনো কোনো সময় এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অথবা আরো হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমাদেরকে কি করতে হবে, ফ্রেজাল ভার্ব পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, এবং হচ্ছে ফিক্সড কিছু কোলোকেশন আছে, যেমন দেখেছে এখানে এক্সাম্পল আছে, যেমন ডিপেন্ড অন, ডিপেন্ডে পরে সবসময় অন থাকে, অথবা কোন কোন সময় ডিপেন্ড আপনও হয়, এটা হচ্ছে ফর্মাল ব্যবহার। তারপর ইন্টারেস্টেড ইন, এই যে প্রাউড অফ, হ্যাঁ, তারপর হচ্ছে গুড অ্যাট, এইগুলো কিন্তু সাধারণত রুলের মধ্যে পড়ে না। হ্যাঁ,
এই যে আমরা যে পড়ে আসলাম রুল বেসড প্রেপোজিশন, এগুলো আসলে রুলের মধ্যে পড়ে না। রুলের বাইরে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলি ফিক্সড কোলোকেশন। এই যে এই ফিক্সড কোলোকেশন। সো আমাদেরকে যদি প্রেপোজিশন ভালো করতে হয়, আমাদেরকে এই তিনটা পেপার মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে আমাদের রুল বেসড প্রেপোজিশন শিখতে হবে, তারপরে আমাদের শিখতে হবে মিনিং বেসড প্রেপোজিশন, তারপরে মিনিং বেসড প্রেপোজিশন মানে যে মানে ডিস্টিংগুইশ করা বিটুইন সিমিলার টু প্রেপোজিশন, অর্থাৎ বাই এবং আনটিলের মধ্যে পার্থক্য কি, কখন বাই হবে, কখন আনটিল হবে, কখন টু হবে, কখন টুয়ার্ডস হবে। হ্যাঁ, সিমিলার কিন্তু টু অর্থ দিকে বোঝায়, টুয়ার্ডস দিকে বোঝায়, কিন্তু কখন টু হবে কখন টুয়ার্ডস হবে এতে কিন্তু একটা সাটল ডিফারেন্স আছে, এবং সাটল ডিফারেন্সটা না মাথায় রাখলে কিন্তু ডেফিনেটলি ভুল করে ফেলবা। সো এইটা আমাদের বুঝে নিতে হবে যে রুল বেস প্রিপোজিশন পড়ার পাশাপাশি। এবং থার্ডলি এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার জন্য শুনলেই ভয় লাগে, কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নেই, কোনো কোনো জায়গায় কিছু মুখস্থ করার কোনো বিকল্পই নেই। এই যেমন এই যে ডিপেন্ড অন কোনো সময় ডিপেন্ড ইন হবে না। হ্যাঁ, এগুলো ফিক্সড কেন, এখানে ইন অন হলো, এটা নিয়ে কোনো মাথা কামানোর দরকার নাই, চিন্তা করার দরকার নাই। এখন এগুলো আমরা কি করতে পারি, সহজ উপায় হচ্ছে মুখস্থ করে ফেলা, ফ্রেজ গুলো মুখস্থ করা। ফুল সেন্টেন্স মুখস্থ না করতে পারলে কোনো সমস্যা না, ফ্রেজ গুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? সো এইভাবে যদি তোমরা প্রিপোজিশন পড়ো, আই হোপ তোমাদের প্রিপোজিশনের যে ডাউটস সেটা একেবারে পার্মানেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা প্রতি বছরই সাফার করবা, এবং প্রতি এক্সামে তোমরা আহ মানে স্ট্রেস ফিল করবো, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা এই প্রিপোজিশনটা, একটা এখানে একটা প্রিপোজিশন দেওয়া আছে, এই প্রিপোজিশনটা আমরা সলভ করব। এবং আমরা সলভ করতে করতে দেখবো এখানে কয়টা রুল ব্যবহার হয়েছে এবং কয় ধরনের প্রিপোজিশন আসছে। এখানে কি সবগুলোই কি রুল বেসড প্রিপোজিশন, নাকি এখানে মানে ফিক্সড প্রিপোজিশন আছে, যেটা আমরা এটাকে বলছিলাম, তাই না? সো এখন আমরা যেটা করবো আর কি, যেটা বলছিলাম, প্রথমে আমাদের কাজ হচ্ছে রিড দ্য হোল সেন্টেন্স, মানে রিড দ্য সেন্টেন্স ফার্স্ট। সো এখানে যদি আমরা দেখি, এখানে আছে কি একটা সেন্টেন্স, বেশ লম্বা একটা সেন্টেন্স। এই যে এই সেন্টেন্সটা একবারে কোথায় শেষ, এইখানে এসে শেষ হয়েছে। হ্যাঁ, বেশ লম্বা একটা সেন্টেন্স। সো আমরা কি করবো, প্রথমে সেন্টেন্সটা পড়বো। সো আমাদের কাজ হচ্ছে প্রথমে সেন্টেন্সটা পড়া। যে কোনো ধরনের প্রিপোজিশন পড়তে আমরা কি করবো, প্রথমে সেন্টেন্স পড়বো, মানে ফুল প্যাসেজ পড়া দরকার নাই, প্রথমে একটা সেন্টেন্স কমপ্লিটলি পড়ে ফেলবো। এবং দেখবো এখানে যেটা বলছিলাম তোমাদেরকে, যে এইখানে এই যে ব্লাঙ্ক, হ্যাঁ, এই ব্লাঙ্কের আগে যে ওয়ার্ড, এটা কি নাউন, এটা কি ভার্ব, এডজেক্টিভ, নাকি এটা অন্য একটা প্রিপোজিশন, নাকি এটা ফিক্সড কোলোকেশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা এইগুলো মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর স্টেপ তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আইডেন্টিফাই, যেটা বলে ফেললাম অলরেডি, সেটা আইডেন্টিফাই দ্য ওয়ার্ড বিফোর দ্য ব্লাঙ্ক। এই যে ব্লাঙ্ক, এই ব্লাঙ্কের আগে যে ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করে, এটাকে বোঝায়, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, ভার্ব, নাকি এটা প্রেপোজিশন, নাকি এটা হোয়াট এভার। ওকে, এইভাবে এটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ হচ্ছে প্রেপোজিশন মানে হচ্ছে রিলেশন এই দুইটার মধ্যে, এই যে এটা কানেকশন। হ্যাঁ, এই ওয়ার্ড বা এই যে যেটা হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক আর অ্যাডজেক্টিভ হোক, এটার সাথে এটা একটা সম্পর্ক থাকে। এটা সম্পর্ক না বুঝতে পারলে আমরা কারেক্ট প্রেপোজিশনটা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। সো এই জন্য এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। ওকে, থার্ড স্টেপ হচ্ছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে চেক ফর এ ফিক্সড ফ্রেজ অর কোলোকেশন। আমাদের খুঁজে নিতে হবে, আমরা যেটা এতক্ষণ যেটা পড়ে আসছি, যে আমাদের যে রুল বেসড প্রেপোজিশন, নাকি মিনিং বেসড প্রেপোজিশন, নাকি হচ্ছে ফিক্সড ফ্রেজ অর কোলোকেশন, এগুলো জন্য আমাদেরকে দেখে নিতে হবে। কারণ যে এগুলো মুখস্থ, যেহেতু আমাদের মুখস্থ থাকবে, এই জন্য আমরা বুঝে নিতে পারবো এটা কি ফিক্সড নাকি এটা একটা রুল বেসড প্রেপোজিশন। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ সবগুলো এই যে 6-7 এর মতো সবগুলো রুল বেসড প্রেপোজিশন হবে না। হ্যাঁ, এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসি তে ডেফিনেটলি রুল বেস প্রিপোজিশনের বাইরে মিনিং বেস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবেই। এবং তোমাদের বলে রাখি, মিনিমাম 10টার মধ্যে তোমাদের 4 থেকে 5টা প্রিপোজিশন থাকবে, ব্লাঙ্ক থাকবে, যেগুলো হচ্ছে বেসড অন ফিক্সড কোলোকেশন অথবা ফিক্সড ফ্রেজ। সো তার মানে হচ্ছে তুমি কোনোভাবে ইগনোর করতে পারবে না, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং ফাইনাল যে কাজটা করা সেটা হচ্ছে এখানে খুঁজতে হবে, দেখতে হবে যে ইফ দ্যার ইজ নো ফিক্সড প্রেপোজিশন, ফিক্সড ফ্রেজ, হ্যাঁ, এবং আমাদেরকে মিনিংটা আইডেন্টিফাই করতে হবে। মানে আমাদের কনফার্ম করে নিতে হবে এখানে আদৌ কোনো ধরনের ফিক্সড প্রেপোজিশন আছে কি না, অথবা একটা প্রেপোজিশন ব্যবহার করার পরে এটা মিনিংটা কেমন দাঁড়ায়, মানে কেমন, এটা কি ভালো লাগতেছে শুনতে, কেমন কেমন লাগতেছে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কিনা, এইটা বোঝা, ঠিক আছে? সো এইভাবে 4টা স্টেপ ফলো করে তোমরা যদি প্র্যাকটিস করো, আই হোপ ইউ উইল মাস্টার দ্য প্রেপোজিশন। ওকে, সো এখন আমরা কি করব, মানে সেন্টেন্স বাই সেন্টেন্স এটা সলভ করার চেষ্টা করব। ওকে, প্রথমে হচ্ছে আই কট সাইট ড্যাশ হার ড্যাশ দ্য প্লে অ্যান্ড ড্যাশ আনসার টু হার beckoning
আই ওয়েন্ট ওভার ড্যাশ দি ইন্টারভেল অ্যান্ড সেট ড্যাশ বিসাইড হার। বেশ লম্বা একটা সেন্টেন্স, কিন্তু এইখানে চলে আসছে কয়টা? এই যে একটা, তারপর হচ্ছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মাই গড, হ্যাঁ, একটা সেন্টেন্সে পাঁচটা প্রিপোজিশন চলে আসছে। ওকে, সো আমরা একটা একটা করে সলভ করবো। প্রথমে কি বলছিলাম, আমাদের দেখতে হবে আসলে এখানে ফুল সেন্টেন্সে পড়বো। হ্যাঁ, ফুল সেন্টেন্সটা কি বলছে? বেশ বুঝতে একটু কষ্ট হয়, যেহেতু ব্লাঙ্ক অনেক, এই জন্য বুঝতে কষ্ট হয়। সো মোটামুটি বোঝা যায়, আই কট সাইট। কট সাইট মানে কারো নজরে আসা বা কাউকে নোটিস করা। কট সাইট মানে ক্যাচ সাইট, মূলত হচ্ছে ক্যাচ সাইট। এই যে ক্যাচ সাইট, ক্যাচ সাইট মানে হচ্ছে নোটিস করা। হ্যাঁ, এই যে নোটিস মানে কারো কাউ কারো নজরে মানে কারো মানে কাউকে দেখা, কাউকে খেয়াল করা। ওকে, সো এইটা এইটা হচ্ছে একটা ফিক্সড মানে কোলোকেশনের মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে, এই দেখো, এরকম কিছু কি আছে, কিছু কমন ফ্রেজ আছে যেটা আমরা বলি ফিক্সড কোলোকেশন। হ্যাঁ, যেমন ক্যাচ সাইট অফ। ক্যাচ সাইটের পরে সবসময় অফ আসবে, এটা ফিক্সড। এখানে রুল খুঁজতে খোঁজার দরকার নাই যে কেন অফ আসলো, সেটা জানার দরকার নাই। জাস্ট মাথায় রাখতে হবে ক্যাচ সাইট অফ, তারপর লুজ সাইট অফ, তারপর যে ইনসাইট অফ। ঠিক আছে, এই ধরনের কিছু কলোকেশন থাকবে। এগুলো হচ্ছে ফিক্সড, এন্ড ইউ ডোন্ট নিড টু নো দ্য রিজন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ড্যাশ দ্য প্লে। আচ্ছা, এই প্লে মানে কিন্তু খেলা না, এই প্লে মানে হচ্ছে নাটক, যেটা আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশনের জামানায় আমরা কি দেখতাম, মঞ্চ নাটক দেখতাম। এখন যেহেতু বিনোদনের অনেক মাধ্যমের জন্য এখন আমরা মঞ্চ নাটক দেখি না। তো একটা সময় মঞ্চ নাটক খুব পপুলার ছিল। এই প্লে বলতে প্লে বলে হচ্ছে নাটক যেটা মঞ্চায়িত হয়। ওকে, সো নাটক এইটা হচ্ছে একটা কি, আহ এইটা হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, তারপর আরো বলতে গেলে এটা হচ্ছে একটা ইভেন্ট, আবার নির্দিষ্ট যদি হয়, তাহলে বলতে গেলে যেহেতু নাটক একটা ইভেন্ট, তো ইভেন্টের আগে কি সাধারণত কি আসে? আমরা অ্যাড ব্যবহার করি, যেমন অ্যাট বার্থডে পার্টি, অ্যাট ওয়েডিং সেরেমনি, রাইট? সো এখানে অ্যাড ব্যবহার করবো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অ্যাট এর পরিবর্তে তুমি কোনো সময় ভাবতে পারো তাহলে আমি ইন ব্যবহার করে ফেলি। হ্যাঁ, ওকে, প্রশ্ন হচ্ছে ইন ব্যবহার করলে কি হবে, অ্যাড ব্যবহার করলে কি হবে? লেট মি ক্লিয়ার। অ্যাট ব্যবহার করবা যখন তুমি কোনো কিছুতে অ্যাটেন্ড করো, মানে হচ্ছে অ্যাটেন্ড অর হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, আর ইন হবে যখন তুমি কি হয়ে যাও, পার্ট হয়ে যাও, মানে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট, হ্যাঁ, অর্থাৎ যখন তুমি কোনো কিছু অংশ হয়ে যাও তখন তুমি ইন ব্যবহার করবা, আর যখন তুমি অংশ না, অ্যাটেন্ড করছো, পার্টিসিপেট করছো, সরি প্রেজেন্ট করছো, প্রেজেন্ট হাজির হাজির হয়েছো। যেমন ধরো, ফর এক্সাম্পল এক্সাম্পল ক্লিয়ার করি আমি। যেমন ধরো বললাম, আই এম এট হসপিটাল। হ্যাঁ, অথবা আবার বলতে পারো কি, আই এম ইন হসপিটাল। এখন দেখবা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটোর মধ্যে একটা মানে কেমন, চিন্তা করে দেখো, শুধু এট এবং ইন এর কারণে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আই এম এট হসপিটাল মানে তুমি ভিজিটর, তুমি কাউকে দেখতে গেছো। ঠিক আছে, আর যদি বলো আই এম ইন হসপিটাল, এর অর্থ হচ্ছে ইউ আর আ পেশেন্ট। ঠিক আছে, তুমি কি, তুমি নিজে রোগী। আই এম আই এম ইন হসপিটাল মানে মানে হচ্ছে তুমি অসুস্থ, তোমাকে হসপিটালাইজ করা হয়েছে। আর যদি বলো আই এম এট হসপিটাল, তার মানে হচ্ছে তুমি কাউকে দেখতে গেছো অথবা কোনো দরকারে গেছো, মানে তুমি পেশেন্ট না। সো এই জন্য যেটা হয় আর কি, এইখানে আনসারটা হবে এট, যেহেতু এটা একটা ইভেন্ট, আর হচ্ছে কি নির্দিষ্ট একটা জায়গা। হ্যাঁ, ইভেন্ট অথবা একটা নির্দিষ্ট জায়গার জন্য এট ব্যবহার হবে। তারপরে হচ্ছে তারপর হচ্ছে ইন রেস তারপর হচ্ছে আনসার টু হার বিকনিং। হুম, ওকে, এইটাও হচ্ছে একটা কোলোকেশন আছে। হুম, এই যে দেখো, ইন আনসার ইন রেসপন্স টু। হ্যাঁ, এইখানে হবে ইন রেসপন্স, এখানে আসলে ফিক্স হয়ে গেছে, এটা কিছু করার নাই, চিন্তা করার দরকার নাই। ইন আনসার, সরি, ইন রেসপন্স, ইন আনসার। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন রিপ্লে, এই যে এখানে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসা হয়েছে, যেখানে ইন রেসপন্স টু, তারপর হচ্ছে ইন রিপ্লে টু, তারপর হচ্ছে ইন অ্যান্সার টু। হ্যাঁ, ইন এডিশন টু, তারপর হচ্ছে ইন রিলেশন টু, ইন রিগার্ড টু। এইগুলো হচ্ছে ফিক্সড কোলোকেশন। সো এটা মিনিং মানে নিয়ে ভাবা দরকার নাই, তো এটা কমনলি যদি ইউজ করতে পারো, তোমরা যদি ব্যবহার নিয়ে আসতে পারো একটু একটু করে, একসময় তোমরা হয়ে যাবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি দেখি
তারপরে আসতেছে কি, ইন আনসার টু হার বিকনিং, বিকনিং মানে ইশারা বা জেস্টার, ঠিক আছে? এই যে বিকনিং যে মিনিংটা, এটা তো কি, বিকনিং হচ্ছে কি, তুমি ধরো কাউকে তুমি আহ, হাত দিয়ে ইশারা করলা বা আই কন্টাক্টের মাধ্যমে কাউকে তুমি এদিকে আসতে বললা, এটাকে বলা হয় বিকনিং। ওকে, সো এর অর্থ হচ্ছে আই কট সাইট, মানে আচ্ছা ওকে, এটা লিখে নেই আমি। ওকে, আই কট সাইট অফ, হ্যাঁ, আই কট সাইট অফ হার। ওকে, আমি তাকে নোটিস করলাম এট দ্য প্লে, নাটকে, নাটকে বলতে কি, মঞ্চে, মানে সরি মঞ্চ নাটকে, মানে সে নাটকে, সেও নাটক দেখতে গেছে এরকম আর কি, মানে এটা অডিটোরিয়ামে বা থিয়েটারে সেও নাটক দেখতে গেছে। অ্যান্ড ইন আনসার টু হার বিকনিং, এবং তার ইশারার বিপরীতে, ইশারার জবাবে, আই ওয়েন্ট ওভার, এই যে আরটা চলে আসছে, আই ওয়েন্ট ওভার। এই ওয়েন্ট ওভার মানে কি, দেখো অলরেডি ওয়েন্ট কিন্তু এটা ভার্ব, এরপরে ওভার আসছে। হ্যাঁ, অনেকে ভাববা যেহেতু অলরেডি এইখানে একটা মানে প্রেপোজিশন চলে আসছে, তার মানে এইখানে আর কোনো প্রেপোজিশন আসবে না। অনেকে ভাবতে পারে যে পাশাপাশি দুইটা প্রেপোজিশন আসে না, না আসে, পাশাপাশি দুইটা দুইটা প্রেপোজিশন আসতেই পারে। যেমন ধরো এখানে হবে, এখানে প্রথমত হচ্ছে আই ওয়েন্ট ওভার, আই ওয়েন্ট ওভার মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। সো যেহেতু সে আমাকে ইশারায় ডাকলো, তো এর জবাবে আমি কি করলাম, আই ওয়েন্ট ওভার, আমি ওই দিকে গেলাম, মানে এই পাশ থেকে ওই পাশে গেলাম। এরপরে বলছে ড্যাশ দি ইন্টারভেল, চিন্তা করে দেখো, ড্যাশ দি ইন্টারভেল মানে কি, ইন্টারভেল একটা পয়েন্ট অফ টাইম, একটা একটা নির্দিষ্ট সময়। ইন্টারভেল বলা হয় দুইটা ব্রেকে, দুইটা মাঝখানে একটা যে ব্রেক দেওয়া হয়, মনে করো just যারা সিনেমাতে কি হয়, সিনেমা মাঝখান থেকে একটা ব্রেক দেয়, হ্যাঁ না? সো দুইটার মাঝখানে যে একটা ব্রেক, এই ব্রেকটা একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। সো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম যদি হয়, আমরা কি ইউজ করি, আমরা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের মধ্যে আমরা এট ইউজ করি। হুম, ওকে, এট, যেমন এট মিড নাইট, এট নুন, হ্যাঁ, এট লাঞ্চ টাইম, তাই না? সো আমরা কি করতে পারি, এখানে এট বসাই দিতে পারি, ঠিক আছে? অথবা এরকম এখানে আরো অনেকগুলো ফ্রেজ আছে, দেখো, এই যে দেখো, এট নুন, এট মিড নাইট, হ্যাঁ, এখানে কি হইলাম, এই যে এট নুন, তারপর হচ্ছে এট মিড নাইট, কারণ কি, এগুলো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। এট নাইট, এট লাঞ্চ টাইম, তারপরে এট দ্য উইকেন্ড, হ্যাঁ, এট দি ইন্টারভেল, ঠিক আছে? এট দি ইন্টারভেল। এখন কারো কারো মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি এখানে ডিউরিং ইউজ করি তাহলে কি হবে? হ্যাঁ ফাইন, তুমি ডিউরিং ইউজ করতে পারবা, কিন্তু ডিউরিং ইউজ করলে মিনিংটা হয়ে যাবে অন্যরকম। কিরকম? তো ডিউরিং মানে হচ্ছে, ফর এক্সাম্পল ধরো যদি তুমি বলো আই ওয়েন্ট ওভার ডিউরিং দি ইন্টারভেল, তার মানে হচ্ছে তুমি টোটাল ইন্টারভেলটাই ওইখানে তুমি স্পেন্ড করছো, মানে তুমি টোটাল টোটাল মানে ইন্টারভেলটাকে মিন করছো। আর যদি তুমি ইন্টারভেলটা টোটাল ধরো, ফর এক্সাম্পল ধরো ইন্টারভেল 15 মিনিটস ইন্টারভেল ছিল, তার মানে বোঝা তুমি যদি ডিউরিং ইউজ করো তাহলে বোঝা যাবে টোটাল 15 মিনিটস তুমি স্পেন্ড করছো ওর সাথে বা কথা বলছো। তো বলতে পারে ডিউরিং দি, আই টক টু হার, ফর এক্সাম্পল ধরো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে, এক্সাম্পলটা হবে এরকম, আই টক টু হার, হ্যাঁ, যে ডিউরিং তো বললা তাই না, ডিউরিং, ডিউরিং দি ইন্টারভেল, হ্যাঁ, এর অর্থ হচ্ছে আমি ব্রেকের সময় তার সাথে কথা বলেছি, মানে ব্রেক যতক্ষণ ছিল ততক্ষণ, মানে মানে থ্রু আউট, টোটাল ব্রেক জুড়ে তার সাথে আমি কথা বলেছি। আর যদি তুমি বলো অ্যাট, তাহলে সিম্পল হবে, এই যে এখানে যেটা আছে কি, আই ওয়েন্ট ওভার অ্যাট দি ইন্টারভেল, এর মানে হচ্ছে ব্রেকের সময় তার সাথে আমি আমি ওইখানে গিয়েছি। তো জাস্ট গিয়েছো তুমি, হ্যাঁ, তুমি একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করছো। সো এখানে আহ, মাথায় রাখতে হবে, এট আসলে এক মিনিট, মানে এটও কিন্তু কারেক্ট, আবার ডিউরিং প্রেপোজিশনটা এখানে কারেক্ট, কিন্তু ডিউরিং আসলে মিনিটটা অন্যরকম হয়ে যাবে। সো এখানে গল্প যারা পড়ে, তোমরা যারা গল্পটা পড়ছো, এটা কিন্তু একটা গল্প থেকে নেওয়া হয়েছে, লাঞ্চিয়র নামে একটা ফেমাস একটা শর্ট স্টোরি আছে, উইলিয়াম সমারসট মম, ওই গল্প থেকে এই এই মানে প্যাসেজটা নেওয়া হয়েছে। সো গল্প যারা পড়ছো, তো দেখবা গল্পের মানে বিষয়টা হচ্ছে এরকম, সে এখানে টোটালটা মানে স্পেন্ড করে নাই, সে ওই সময় এখানে গেছে, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করছে এখানে। সো এখানে এট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তারপর ওই কেউ যদি ডিউরিং দিয়ে থাকো, ওকে নট ব্যাড, মানে এটা নেওয়া যাবে, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে, তারপরে ফাইনালটা হচ্ছে আমাদের এখানে কি বলছে, এই যে সেট ড্যাশ বিসাইড হার। সো এটা তো কমনলি বুঝতে পারতেছো, সেট ডাউন, সিট ডাউন, স্ট্যান্ড আপ, সিট ডাউন, এটা তো কমনলি আমরা শুনে অভ্যস্ত তাই না, কিন্ডারগার্টেন থেকে নিয়ে মানে শুনছি। সো এখানে সেট এর পর কি আসবে, সিম্পলি ডাউন আসবে, হ্যাঁ, সেট ডাউন, মানে সিট ডাউন পাস্ট টেন্স তো সেট ডাউন হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু দেওয়াই আছে বিজাইড, তাই না? এখানে কি দেওয়া আছে, বিজাইড এন্ড সেট ডাউন, এবং আমি বসলাম বিজাইড হার, তার পাশে। বিজাইড কিন্তু হচ্ছে আরেকটা প্রেপোজিশন, হ্যাঁ। সো মাথায় রাখবা যে এইখানে এই যে সেট ডাউন বা সিট ডাউন, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব হিসেবে আসছে। সো এইখানে এই ডাউনটাকে তুমি প্রেপোজিশন তো অবশ্যই বলবা, কিন্তু আসলে ডাউনটা মূলত হচ্ছে এই ভার্বের সঙ্গে মানে ফিক্সড হয়ে আসছে, যেটাকে বলা হয় যে ফ্রেজাল ভার্ব, হ্যাঁ। আর এটা হচ্ছে পিওর একটা প্রেপোজিশন, ওকে। সো এই হচ্ছে আর কি তোমাদের প্রথম সেন্টেন্সের একটা আহ, মানে সলিউশন, হ্যাঁ। এখানে আমরা কি ব্যবহার করলাম, এখানে অফ ব্যবহার করলাম আমরা ফিক্সড কলোকেশন। এট ব্যবহার করলাম কেন, কারণ এটা নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট ইভেন্ট অথবা কি ব্যবহার করা হয়েছে। সে কিন্তু পার্টিসিপেন্ট না, সে হচ্ছে সেখানে প্রেজেন্ট হয়েছে, অ্যাটেন্ড করছে, ঠিক আছে। নাটক দেখতে গেছে, সে নাটকের অ্যাক্টর না, বা নাটকের কি না কলাকুশলী কেউ না। এই জন্য এখানে তুমি ইন ব্যবহার করতে পারবে না, অ্যাট ব্যবহার করতে হবে। ইন হচ্ছে ফিক্সড কলোকেশন, তারপরে অ্যাট হচ্ছে, অ্যাট নিয়ে তো বললাম অ্যাট এবং ডিউরিং এর পার্থক্যটা, এবং ডাউন হচ্ছে তোমার এই যে কি বলে এটাকে, এটাও হচ্ছে ফ্রেজাল ভার্বের আলোচনা আর কি, ওকে। সো এইখান থেকে ধরো এক সেন্টেন্স গেল, হ্যাঁ, ওকে। তারপরে এরপর হচ্ছে আহ, তারপরে সেন্টেন্স কি আমরা, ইট ওয়াজ ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড it was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. She addressed me. Okay, যেটা বলছিলাম, সেন্টেন্স পড়তে হবে, সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, তাই না? তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এটা অনেকদিন আগের কথা, যে তাকে লাস্ট দেখছিলাম অনেকদিন আগে। এবং ইফ সামওয়ান, যদি কেউ, হ্যাড নট মেনশনড হার নেম, যদি কেউ তার নামটা না বলতো, মনে করাই দিত, আই হার্ডলি থিঙ্ক আমি আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার। আমার কাছে মনে হয় না আমি তাকে মানে স্মরণ করতে পারতাম, মনে করতে পারতাম, কেউ যদি নামটা মনে করায় না দিত, ওকে। সো তারপরে হচ্ছে she addressed me brightly, সে খুবই উল্লসিত হয়ে অ্যাড্রেস করলো। এই অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা বলা না, অ্যাড্রেস মানে হচ্ছে কথা বলা, স্পিচ দেওয়া, কথা, ঠিক আছে, বক্তব্য দেওয়া, এরকম বোঝায় আর কি। এই যে দেখো, এই যে মানে ইনভার্টেড কমা, তার মানে হচ্ছে কারো একটা ন্যারেশনের মতো, মনে আছে তোমাদের, ডিরেক্ট ন্যারেশন। সো বলছে কি, ওয়েল, ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। সে বলছে কি, হ্যাঁ, এটা তো অনেকদিন আগের কথা, আমাদের দেখা হয়ে যাওয়ার অনেকদিন হয়ে গেছে। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত চলে যায়। উই আর নান, এই যে এখানে এটা আছে, উই আর নান ড্যাশ আস, হ্যাঁ, আজ আজ গেটিং এনি ইয়াঙ্গার, হ্যাঁ। সো নান দেখলে তো বুঝতে পারছো, নান হচ্ছে গিয়ে কেউ না। আর এরপর এখানে বলছে আজ, তার মানে কি, এখানে একটা কোয়ান্টিফায়ারের মতো ব্যবহার আছে, যেমন যেমন বলি না, ওয়ান অফ দেম, বলি না, ওয়ান অফ দেম, টু অফ দেম, মেনি অফ দেম, সাম অফ দেম। সো এইটা এটা তো তোমাদের কমন একটা কোলোকেশন, সবার মনে থাকার কথাই হোক, হ্যাঁ। এটা দেখলে তোমরা বুঝতে পারবা। সো এইটা একটা কমন একটা এক্সপ্রেশন আর কি, বা ফিক্সড কোলোকেশন যেটা বলতে পারো। যেমন ধরো নান অফ আস, হ্যাঁ, নান অফ দেম, নান অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে, নান অফ দ্য নান অফ দ্য মানি, নান অফ দ্য পার্টিসিপেন্টস, নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য গার্লস, নান অফ দ্য টিচার্স, ঠিক আছে। সো নানের পরে সিম্পলি অফ বসাই দিবা। এটা হচ্ছে আসলে কি বলবো, কোয়ান্টিফায়ার, মানে নান অফ আজ মানে আমাদের কেউ না, নান অফ দেম তাদের কেউ না, নান অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে কেউ না, নান অফ দ্য মানি টাকা পয়সার কেউ না, নান অফ দ্য মানে হোয়াট এভার, ওকে। সো এইভাবে এই ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এখানে আমরা বলতে পারি নান অফ, অফ বলবো, হ্যাঁ। এটা ফিক্সড কোলোকেশনের মতো ধরে নিতে পারো। মানে এটাই সহজ উপায় আর কি, মানে এত বেশি চিন্তা করার দরকার নাই। এটাকে ফিক্সড কোলোকেশন ধরে নিবা, কারণ সবসময় এরকমই হবে, কোনো চেঞ্জ নাই, ওকে। ওকে, দ্য ফাইনাল ওয়ান, এই সেন্টেন্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পেপার হচ্ছে ডিড ইউ রিমেম্বার, এই যে এখানে বলছি, হ্যাঁ, ডিড ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ। ওই যে মহিলা মানে মেয়েটা প্রশ্ন করতেছে, ওই যে সি মানে কি, এটা মহিলা, তাই না? সো ডিড ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তোমার কি মনে আছে যখন প্রথম আমাদের দেখা হয়েছিল বা আমি তোমাকে দেখছিলাম? ইউ আস্কড মি, এই যে এইখানে একটা গুরুত্ব মজার ব্যাপার, যে ডিড ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তোমার কি মনে আছে প্রথমবার যখন দেখছিলাম তোমার? ইউ, তুমি, আস্কড মি ড্যাশ লাঞ্চিয়ন, এই লাঞ্চিয়ন মানে হচ্ছে লাঞ্চ, হ্যাঁ, মানে যেটা হচ্ছে এটা যে দুটো মানে লাঞ্চ হচ্ছে ইংলিশ, আর লাঞ্চিয়ন হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড আর কি, লাঞ্চের ফ্রেঞ্চ ভার্সন। সো এখানে বলছে, হুম,
এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইউ আস্কড মি, এখানে তোমাদের মধ্যে অনেকেই মানে মেজরিটি ফর দিয়ে দিচ্ছ, যে ইউ আস্কড মি ফর লাঞ্চিয়ন, তুমি আমাকে, হ্যাঁ, মানে তোমরা বুঝতে পারতেছো কিনা, এই লাঞ্চিয়নে এখানে ফর দিলে মিনিং একরকম হয়ে যাবে, মানে খুবই অদ্ভুত ব্যাপার। ওই যে একটু বলছিলাম না, এট এবং ইনের মধ্যে একটা সিলি একটা মানে খুবই সাটল ডিফারেন্স আছে। এইখানেও এই দেখো, এখানে আমি নিয়ে আসলাম, এই খেয়াল করো, ইউ আস্কড, আচ্ছা আচ্ছা, বা ফর এক্সাম্পল ইউ আস্কড এর পরে যদি, আস্কড এর পরে যদি ফর আসে এক মিনিং দিবে, আর আস্কড এর পরে যদি টু আসে তাহলে আরেক মিনিং দিবে। যেমন ধরো এখানে তুমি বলতে পারো যে আমি তুমি ফর লিখবা, হ্যাঁ, ওকে, আমি ফর লিখতেছি এবং টু লিখলাম, দুইটাই লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে উইচ ওয়ান ইজ কারেক্ট, ওকে, ফর নাকি টু? এইখানে তোমার কাছে মনে হতে পারে যেমন ইউ আস্কড মি টু লাঞ্চ, ওকে, LUNCH লাঞ্চ, হ্যাঁ, অথবা ইউ আস্কড মি ফর লাঞ্চ। এইখানে দেখা দরকার যে কোনটা, উইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে দেখো, এখানে তুমি টু ইউজ করলা, এখানে আরেকজনে ফর ইউজ করলো। শুধুমাত্র ফর ইউজ করার জন্য মিনিং একরকম হয়ে যাবে, আর টু ইউজ করলে মিনিং আরেকরকম হয়ে যাবে। যদি ফর ইউজ করো তাহলে হবে কি, তুমি কি করলা, রিকোয়েস্ট করলা। এই দেখো কি হবে, এই যে আই রিকোয়েস্ট, মানে তুমি তুমি মানে তুমি নিজে চাইলা যে আমাকে, যেমন তোমরা বন্ধু বান্ধবরা কথা বলো না, যে আজকে তুই ট্রিট দিবি, হ্যাঁ আজকে তোর পালা, এরকম আর কি। যদি তুমি কি করো, আহ বলো যে ইউ ফর ইউজ করো, তার মানে হচ্ছে রিকোয়েস্ট করো, কাউকে রিকোয়েস্ট করো। আর যদি টু ইউজ করো তার মানে হচ্ছে কাউকে ইনভাইট করো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, শুধুমাত্র কি করার ব্যাপারে, এই যে আমি এনোটেট করি, হুম, এই যে টু ইউজ করলা, ইউ আস্কড মি টু লাঞ্চ, মানে হচ্ছে গিয়ে ইউ আস্কড, ইউ ইনভাইট মি, ইউ ইনভাইটেড মি ফর লাঞ্চ। আর যদি বলে ইউ আস্কড মি ফর লাঞ্চ, মানে হচ্ছে ইউ রিকোয়েস্টেড মি ফর লাঞ্চ। যেন আমরা যখন বন্ধু বান্ধবদের কি করি, রিকোয়েস্ট করি, মানে পিড়াপিড়ি করি, তুই আজকে খাওয়া, তুই আজকে ট্রিট দিবি, না এরকম। সো যদি তুমি ফর ইউজ করো তার মানে হচ্ছে তুমি কাউকে রিকোয়েস্ট করলা। আর যদি টু ইউজ করো তাহলে তার মানে হবে তোমাকে কেউ ইনভাইট করছে। সো এখন চিন্তা করো, খুবই ভেবেচিন্তে পাবে, কি ভেবেচিন্তে কিন্তু তোমাদেরকে এই প্রেপোজিশন গুলো ইউজ করা লাগবে, কারণ হচ্ছে খুবই মানে খুবই মানে স্লাইট ডিফারেন্স। দেখতে মনে হয় খুবই সিম্পল, হ্যাঁ, কিন্তু দেখো এই যে আই আস্কড ফর মানি, এর মানে হচ্ছে তুমি কি করলা, আই রিকোয়েস্টেড ফর মানি। আর যদি বলে আই আস্কড হিম টু ডিনার, তার মানে হচ্ছে আই ইনভাইটেড হিম টু ডিনার। সো শুধুমাত্র, চিন্তা করছো, শুধুমাত্র ফর এবং টু দুইটা প্রেপোজিশনের কারণে টোটাল মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হবে স্যার এইখানে বুঝবো কিভাবে যে এখানে টু মানে সে ইনভাইট করলো নাকি রিকোয়েস্ট করলো? আচ্ছা, এই জন্য তোমার যে কাজটা করতে সেটা হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়ে দেখতে হবে, পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে যে আসলে এই যে এইখানে এই যে যে মেয়েটা যে বললো ইউ আস্কড মি টু লাঞ্চিয়ন, হুম, যে সে মেয়েটা বলতেছে ওই পুরুষকে, ব্যক্তি ওই মানে যে তুমি আমাকে, তোমার কি মনে আছে প্রথমবার যখন তুমি আমাকে লাঞ্চে ইনভাইট করছিলা? সো গল্পটা যারা পড়ছো বা পড়বা তারা বুঝতে পারবে যে এখানে আসলে ইনভাইট করা দিকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, সো এই জন্য এখানে কোনোভাবেই ফর কারেক্ট হবে না, এখানে টু দিতে হবে। সো আই হোপ দ্যাটস ক্লিয়ার, ওকে। ওকে, তারপরে নেক্সট এই আরেকটা সেন্টেন্স, হ্যাঁ, ওকে। তারপর পুরুষটা কি বলতেছে, মানে মেল যে ছিল সে কি বলছে, ডিড আই রিমেম্বার ইট ওয়াজ 20 years ago and I was living in Paris। মানে সে মনে মনে বলতেছে, আমি কিভাবে মনে করবো, এটা তো 20 বছর আগে এবং আমি ওই সময় লিভিং প্যারিসে বাস করতাম। আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট, টাইনি মানে খুবই ছোট। সো আমার খুব ছোট একটা অ্যাপার্টমেন্টে আমি বাস করতাম, ইন দ্য লেটিন কোয়ার্টার্স ওভারলুকিং আ সিমেট্রি। হ্যাঁ, একটা মানে সিমেট্রি মানে কবরস্থান, খ্রিস্টানদের যে যেখানে কবর দেয়, সিমেট্রি, সিমেট্রির পাশে একটা লেটিন কোয়ার্টার, লেটিন কোয়ার্টার একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে বাস করতাম। এন্ড আই ওয়াজ আর্নিং, এবং আমি আয় করতাম বেয়ারলি এনাফ, খুবই অল্প। বেয়ারলি মানে কি, কদাচিৎ, হার্ডলি, অল্প, খুবই অল্প, মানে টেনে টুনে আর কি, হ্যাঁ, এনাফ মানে। এরপর হচ্ছে দেখো এই যে ড্যাশ, কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার। আচ্ছা, এইটা হচ্ছে একটা ইডিয়ম। হ্যাঁ, কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদারের অর্থ হচ্ছে মানে টেনে টুনে জীবনযাপন করা, ঠিক আছে, একেবারে মানে কোনো মতে আর কি চলতেছে, ঠিক আছে।
সো এইখানে আসলে যে ভার্বটা সেটা হচ্ছে আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি। হ্যাঁ, আমি খুবই অল্প কামাইতাম, যেটা দিয়ে আমি কি করতে পারতাম, টেনে টুনে চলতে পারতাম। ঠিক আছে। সো এখানে টু আসবে, টু ইনফিনিটিভ, যেটা কি মানে এখানে আসলে মূলত টু মূলত কিন্তু কি না, মানে প্রেপোজিশন এখানে আছে টু ইনফিনিটিভ হিসেবে আছে, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ মার্কার বলি আর কি। এখানে খেয়াল করে দেখো, এখানে বলতেছে, এখন তুমি সেন্টেন্সটা পড়ে দেখো, and I was earning barely enough money to keep my body and soul together. আমি খুবই অল্প কামাইতাম, যেটা দিয়ে কোনো মতে আমি আমার জীবনযাপন করতে পারতাম। ঠিক আছে। সো এখানে টু বলতে মানে আর কি, টু কিপ রাখতে, হ্যাঁ, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, মানে কোনো মতে জীবনযাপন করতে পারতাম আর কি। আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি, মানে বেয়ারলি এনাফ মানে কি, মানে এনাফ মানে কোনো জিনিসে কামাইতে পারতাম না, এনাফের কাছাকাছি যাইতো আর কি, মানে কোনো মতে চলতে পারতো। সো এখানে হচ্ছে আহ মানে এটাকে বলা হয় ইনফিনিটিভ আর কি, বেয়ার ইনফিনিটিভ যেটাকে বলি আমরা। ওকে, তারপর ফাইনাল ওয়ান, শি হ্যাড রেড, শি হ্যাড রেড, ওকে, past perfect, she had read a book dash mine, ওকে। এখানে কি বলছে, এখানে বলছে সে আমার একটা বই পড়ছিল, and had written to me, এবং আমার নিকট লিখছিল, ড্যাশ ইট, ওকে। সো শি হ্যাড রেড এ ড্যাশ অফ মাইন, এ বুক অফ মাইন, এটা একটা কমন একটা মানে কোলোকেশনই আছে এরকম, দেখো সরি, এই যে কমন কোলোকেশনই আছে, এটা স্ট্রাকচারই আছে এরকম আর কি, এটা খুবই ইউজ হয়, যেমন এ, তারপর নাউন, তারপরে এফ, তারপর পজিটিভ প্রোনাউন। যেমন দেখো মাইন কিন্তু হচ্ছে পজিটিভ প্রোনাউন, মাইন কি, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন, যেমন ইয়োর্স, তারপর হচ্ছে হিজ, হার্স। ঠিক আছে। সো এ ফ্রেন্ড অফ মাইন, আমার এক বন্ধু, এ বুক অফ ইয়োর্স, তোমার একটা বই, হ্যাঁ, এ স্টুডেন্ট অফ হিজ। আচ্ছা, এটা বেশি তোমাদের ক্লিয়ার করে দিই, হ্যাঁ। এখন বলবো স্যার, এইখানে এ ফ্রেন্ড অফ মাইন না বলে আমি যদি বলি আমার, আই হ্যাভ মাই ফ্রেন্ড, তাহলে কি হবে, যে মাই ফ্রেন্ড। তুমি বললা স্যার মাই ফ্রেন্ড বলবো, আমি ওইটা বলবো না, মানে এ ফ্রেন্ড অফ মাইন বলবো না। আচ্ছা, তাহলে কি হবে, এ ফ্রেন্ড অফ মাইন্ড। হ্যাঁ, এখন তোমাদের বোঝাই যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। ডেফিনেটলি দুইটার মধ্যে কি আছে, একটা পার্থক্য আছে। ঠিক আছে। মাই ফ্রেন্ড বলতে সিম্পল একজন ফ্রেন্ড বুঝাবে, হ্যাঁ, মানে টিপিক্যালি ধরো বেয়ারলি ওয়ান, মানে তোমার বোঝা যায় না তোমার আসলে কজন ফ্রেন্ড আছে। মাই ফ্রেন্ড মানে আমার আমার বন্ধু, ওকে। আর যদি তুমি বলো ফ্রেন্ড অফ মাইন বলো, তাহলে কি হবে, মানে ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস, ঠিক আছে, এবং হি ইজ ওয়ান অফ দেম, হ্যাঁ, and he is one of them. সো নিশ্চয় বুঝতেছো তোমরা এইখানে এটা কি আছে, মানে পার্থক্য তো ডেফিনেটলি আছে, বিষয়টা এমনি এমনি আসে নাই। হ্যাঁ, গল্পটা হচ্ছে এরকম আর কি, যে রাইটার, সে একজন রাইটার, যে পুরুষ, সে একজন রাইটার, মানে নতুন রাইটার আর কি, নতুন লেখালেখি করে। সো তার খুব বেশি ফ্যান ফলোয়ার নাই, কিন্তু হঠাৎ, মানে তোমাদের সংক্ষেপ গল্পটা বলতেছে আর কি বোঝার জন্য, প্যাসেজটা বোঝার জন্য। তো হঠাৎ একবার একজন পাঠকে তার কাছে লিখলো যে আমার আপনার বইটা আমি পড়ছি এবং আমার কাছে খুব ভালো লাগছে, আমার ইচ্ছা যদি কোনোদিন সুযোগ পাই আপনার সঙ্গে একবার দেখা করবো। হ্যাঁ, সে এরকম একটা চিঠি লিখছে। চিঠি লেখার পরে, তো যেহেতু নতুন রাইটার, সে তো খুশিতে একবার গদো গদো, মানে আত্মহারা, আনন্দে আত্মহারা, সে তো ভাবলো যে দেখছো তার মধ্যে আমারও তো অনেক, আমারও ফ্যান আছে, হ্যাঁ। তো সে কি করলো, সে খুবই খুশি হয়েছে, এবং তো বলতেছে, পাল্টা চিঠি লিখতেছে, বলছে ঠিক আছে যদি কোনোদিন সম্ভব হয় আপনার সঙ্গে দেখা করবো, আপনার সঙ্গে বসে চা খাবো, এরকম আর কি ব্যাপারটা। মানে এইভাবে না, অনেকটা এরকম আর কি। তারপর বলতেছে কি, সো মেয়েটা বলতেছে আমার তো অমুক দিন আমি ওইদিকে যাব, যাওয়ার সময় আমি প্যারিস হয়ে যাব, তো যদি সম্ভব হয় আপনার সঙ্গে প্যারিসে দেখা করতে পারে। তো যখনই সে বলছে, সে কি করছিল, ওই মেয়েটাকে বলছে ঠিক আছে তাহলে প্যারিসে আসলে মানে আমরা দেখা করবো না। ও এই জন্য বলছিল ইউ ইন ইউ আস্কড মি টু লাঞ্চিয়ন, যে এই জন্য মেয়ে বলছিল যে তুমি আমাকে লাঞ্চে ইনভাইট করছিলা। আসলে কিন্তু সে বলছিল কি ঠিক আছে যদি আসো তাহলে একসাথে বসে চা খাবো না, এরকম আর কি। তো এই জন্য মেয়েটা ধরে নিচ্ছে কি যে সে লাঞ্চে ইনভাইট করছে, এই জন্য বলছিল ইউ আস্কড মি টু লাঞ্চিয়ন, ওকে। সো এইখানে এই কথাটা বলছি আর কি, যে আহ, এখানে বলছি এটা, যে শি হ্যাড রেড আ বুক অফ মাইন। ঠিক আছে, মানে তার কিন্তু অনেকগুলো বই আছে, এবং শি রেড ওয়ান অফ দেম। তো আমরা এখানে কি বলতে পারি, অফ, যেটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী এবং গ্রামারের রুল অনুযায়ী কি হয়, এটা এটা হয়, হ্যাঁ।
আ বুক অফ মাইন অ্যান্ড হ্যাড রিটেন টু মি। ওকে, এইখানে যে টু আসছে, এই টু মানে কি? টু মানে হচ্ছে প্রাপক, রিসিপেন্ট। যদিও এটা তোমাদের প্রশ্ন ছিল, তারপর মনে মনে হলো বলে ফেললাম। টু মি মানে কি? আমার নিকট। শি হ্যাড রিটেন টু মি, সে আমার নিকট লিখছো। যেমন তোমরা যখন অ্যাপ্লিকেশন লিখতে হয় না, টু দ্য প্রিন্সিপাল, টু দ্য হেডমাস্টার, টু দ্য ম্যানেজার। সো যার কাছে পাঠাবা, যে পাবে, রিসিপেন্ট, পাঠক, পাঠকের আগে লিখতে হয় টু। ওকে। আর এইখানে যেহেতু বইটা হচ্ছে, ওই বইটা সম্পর্কে লিখছি, মানে বই সম্পর্কে, হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, সিম্পলি এখানে অ্যাবাউট হবে। কারণ কোনো কিছু সম্পর্কে কিছু বলছে, মানে সে হ্যাড রিটেন টু মি, সে আমার নিকট লিখছে। কেন লিখছে? ওই যে বইটা পড়ছিল, ওই বই সম্পর্কে লিখছে, তাই না? সো যেহেতু সম্পর্কে, তার মানে হচ্ছে এখানে কি হবে? অ্যাবাউট হবে, তাই না? এই যে অ্যাবাউট। সো শি হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট। ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে কি, ওকে, ডিড আই রিমেম্বার? It was 20 years ago, and I was living in Paris. I had a tiny apartment in the Latin quarters overlooking a cemetery, and I was earning barely enough money to keep body and soul together. She had read a book of mine and had written to me about it. সো এই হচ্ছে তোমাদের যে এক্সামে যে প্রশ্ন ছিল, এই প্রশ্নের আনসার এবং এর আহ, দরকারি আলোচনা। হ্যাঁ, এখন আমরা এট এ গ্লান্স একবার দেখে ফেলবো যে আসলে আমরা যে এই যে 10টা প্রেপোজিশন, এই 10টা প্রেপোজিশন, হ্যাঁ, 10টা প্রেপোজিশনের মধ্যে কোন কোন রুল অ্যাপ্লাই করা হয়েছে আর কি। ওকে। সো এখানে আছে এট এ গ্লান্স নিয়ে আসলাম নাকি? হ্যাঁ, এট এ গ্লান্স দেখতে সহজ হবে, যে আনসার এট এ গ্লান্স। ওকে। সো প্রথমে ছিল অফ, তারপর এটা এখানে ছিল গেট সাইট অফ, এটা ছিল একটা তোমাদের ফিক্সড এক্সপ্রেশন বা ফিক্সড কোলোকেশন। তারপরে এট, এট বলতে বুঝেছিলাম আমরা কোনো একটা ইভেন্টে আছি, অথবা একটা, এই যে বলছি না, প্রেজেন্স এট এন ইভেন্ট, কোন ইভেন্টে তুমি প্রেজেন্ট, তুমি ওই ইভেন্টের আয়োজক না, হোস্ট না, হ্যাঁ, তুমি গেস্ট হিসাবে গেছো। যেমন বলছিলাম তোমাদের হসপিটাল এক্সাম্পল দিয়েছিলাম, যে তুমি যদি, তোমাকে যদি হসপিটালাইজ করো, তাহলে বলতে হবে আই এম ইন হসপিটাল। আর তুমি যদি হসপিটালে কাউকে দেখতে যাও বা অন্য কোনো কাজে যাও, হসপিটালের কাজে না, অন্য কোনো কাজে যাও, সেগুলো আই এম এট হসপিটাল। সো এটা হচ্ছে এট এর ব্যবহারটাকে। তারপর হচ্ছে 3 নম্বর ছিল ইন। হ্যাঁ, ইন, ইন হচ্ছে গিয়া এটার ফিক্স এক্সপ্রেশন, ইন আনসার টু, ইন রিপ্লাই টু, ইন এডিশন টু। ওকে। তারপর আবার হচ্ছে এট, এট হচ্ছে কেন বলছিলাম? এটা যে টাইম বুঝাইছে, হ্যাঁ, স্পেসিফিক টাইম। ঠিক আছে, এট দি ইন্টারভেল। ওকে। তারপর হচ্ছে ডাউন, ডাউন তো বলছিল তোমাদের একটা ফ্রেজাল ভার্ব হিসেবে আছে, সিট ডাউন, স্ট্যান্ড আপ, হ্যাঁ, গেট, গেট, যে কি এরকম আছে না? ওকে। তারপরে অফ। হ্যাঁ, অফ হচ্ছে গিয়ে ওই যে নান অফ, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, দ্যাটস নান অফ মাই বিজনেস। ওকে। আই হ্যাভ, নান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এরকম আর কি। ওকে। টু, টু, ওকে। টু হচ্ছে যে, এটা হচ্ছে কাউকে ইনভাইট করা, বলছিলাম যেটা, আস্ক সামওয়ান টু লাঞ্চ ইউ, কাউকে তুমি ইনভাইট করছো। আর যদি তুমি ফর বলো, তাহলে কি হবে? তুমি কাউকে রিকোয়েস্ট করছো, মানে তুমি রিকোয়েস্ট করছো আমাকে দাও, আমাকে ট্রিট দাও, এরকম আর কি। হ্যাঁ। এরপরে আবার টু আসছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, যেমন এনাফ মানি টু কিপ মানি, যেটা বলছিলাম তোমরা, ইনফিনিটিভ হিসেবে আসছে, এটা প্রেপোজিশন না কিন্তু। তারপরে হচ্ছে অফ, অফটা হচ্ছে কি, এই যে এ বুক অফ মাইন্ড, যেটা স্ট্রাকচার বলছিলাম। নাও প্রথমে আর্টিকেল আসবে এ, তারপর হচ্ছে নাউন, তারপরে অফ, তারপরে হচ্ছে পজিটিভ প্রোনাউন। হ্যাঁ। সো এই আর কি, এই যে পজিটিভ প্রোনাউন, মাইন, ইয়োর্স, হিজ, হার্স। ফাইনালি হচ্ছে অ্যাবাউট, কারণ এটা একটা টপিক। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট টু সামওয়ান অ্যাবাউট সামথিং। ঠিক আছে। ওকে। সো এটা হচ্ছে এট এ গ্লান্স, এইখান থেকে তোমরা আইডিয়া করতে পারবা তোমরা আসলে কয়টা, কার আনসার কতটা হয়েছে, কে ভুল করছো, কেন ভুল করছো, কোথায় ভুল করছো, কেন ভুল হয়েছে। হ্যাঁ, এটা দেখেন তোমার জন্য একটা আইডিয়া হয়ে যাবে আর কি। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা যদি এক্সামে ভালো করতে চাও কিংবা প্রেপোজিশন ভালো করতে হয়, তোমাদেরকে মাল্টি লেয়ার স্টাডি করতে হবে। মাল্টি লেয়ার মানে কি? তোমাদেরকে ফিক্সড এক্সপ্রেশন গুলো শিখতে হবে, তোমাদেরকে মিনিং বেস প্রেপোজিশন শিখতে হবে, তোমাদেরকে গ্রামাটিক্যাল প্যাটার্ন বুঝতে হবে, তোমাদেরকে স্পেশাল কলোকেশন কিংবা ইডিওমেটিক ইউসেস যেগুলো, সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে হচ্ছে কিছু কিছু প্রেপোজিশন দেখবা যেগুলো মনে হবে প্রেপোজিশন, কিন্তু এগুলো প্রেপোজিশন না। যেমন আমরা দেখছিলাম না যে এখানে এই যে টু,
টু কিপ এন্ড বডি, টু কিপ এন্ড বডি সোল টুগেদার, এখানে টু কিন্তু প্রেপোজিশন নয়, এটা একটা ইনফিনিটিভ মার্কার ছিল, তাই না? সো এরকম অনেক সময় হয়, দেখা যায় মনে হবে এটা প্রেপোজিশন, আসলে প্রেপোজিশন না। ঠিক আছে? সো এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে যদি তোমরা ভালো করতে চাও প্রেপোজিশনে। সো প্রেপোজিশন ভালো করাটা সহজ হয়ে যাবে যদি তোমরা কি করতে পারো, একটু পড়াশোনাটা একটু স্মার্টলি করো আর কি। কারণ পড়াশোনা মানে প্রেপোজিশন পড়তে গেলে এইভাবে পড়তে হবে। প্রেপোজিশন যদি তোমরা আহ, কিছু স্পেশাল ফ্রেজ আছে, কিছু কলোকেশন আছে, সেগুলো মুখস্থ করে ফেলো, তাহলে তোমার জন্য বিষয়টা হয়ে যাবে। এই যে এই তিনটা বলছিলাম, তোমাদেরকে এই পেপারগুলো মাথায় রাখতে হবে। রুল বেসড প্রেপোজিশন পড়তে হবে, তারপর মিনিং বেসড প্রেপোজিশন গুলো পড়তে হবে, তারপর হচ্ছে ফিক্সড কলোকেশন অথবা স্পেশাল স্পেশাল ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব, এগুলো পড়তে হবে। যদি এগুলো করো, আই হোপ তোমরা ওয়ান ডে উইল মাস্টার। ওকে, সো আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।